শত্রু বা রাজনৈতিকভাবে যে আমার প্রতিপক্ষ তাদের সুরক্ষা দেওয়াটাই আমার অন্যতম দায়িত্ব। এর আগে দেখা গেছে একটা রাজনৈতিক দল করলে সে কিন্তু অনেক সময় বিরোধী দলে গেলে তার বাড়ি ছাড়া হতে হয়েছে। আমি চাই না নতুন করে এই ধরনের কোনো সংস্কৃতি এখানে গড়ে উঠুক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট যে 4টি আসন রয়েছে সে 4টি আসনের মধ্যে বাগেরহাট 3 আসনে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করেছে শেখ ফরিদুল ইসলাম। আমরা তার সাথে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাগেরহাটের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের মধ্যে একটি মাত্র আসন থেকে জয়লাভ করেছে বিএনপি। সেই আসনের যে জনপ্রতিনিধি রয়েছে তার সাথে আমরা যুক্ত রয়েছি। ফরিদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদ ভাই, একটু জানতে চাই যে আপনার কি মেকানিজম ছিল যে আমরা বাগেরহাট যে 4টি আসন তার মধ্যে একটি আসনে আপনি তাও বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করেছেন, সেখানে স্বল্প সংখ্যক ভোট তার মধ্যে জয়লাভ, এটি কিভাবে সম্ভব হলো? বাকি 3টা আসনেই কিন্তু বিএনপি হেরে গেছে। দেখুন, অন্যগুলো আসনের ব্যাপার বলতে পারবো না, কারণ নির্বাচনে আমরা আসন জটিলতার কারণে খুব সময় কম পেয়েছি। বলা চলে যে আমরা 1 জানুয়ারি থেকেই ক্যাম্পিং করার সুযোগ পেয়েছি, এর আগে কিন্তু এরকম সুযোগ পাইনি। আমাদের ঘোষণাটা লাস্ট মোমেন্টে এসছে। জয়লাভ করার পিছনে হ্যাঁ, আমরা দীর্ঘদিন থেকে আমি কাজ করছি মাঠে, বিশেষ করে বাগেরহাটের আমার আসন হচ্ছে বাগেরহাট 3 মোংলা রামপাল। তো মোংলা রামপালে আমি দীর্ঘ সময় ধরে ওখানকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা বা ব্যক্তিগত পর্যায়ে কর্মসংস্থান এগুলো নিয়ে কাজ করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যে দেশ গড়ার পরিকল্পনা করছে সেটার বিষয়গুলো আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। আমার কাছে মনে হয়েছে যে মানুষ এগুলোতে আশ্বস্ত হয়েছে। আরেকটা জিনিস ছিল, এখানে আমাদের বিশ্বমানের কিছু সম্পদ আছে, যেমন মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড, বঙ্গোপসাগর, নীল অর্থনীতি, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আমার মনে হয়েছে মানুষ এগুলোর প্রতি আস্থা রাখছে, কারণ তারা ধরে নিয়েছে বিএনপি যদি আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে এখানে মানুষের কর্মসংস্থান হবে, বন্দর আরও সচল হবে বা কর্মতৎপরতা বৃদ্ধি পাবে, ইপিজেডের সক্ষমতা বাড়বে। তো এইসব কারণে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ মোটামুটি আমাদের প্রতি আস্থা রাখছে, আর সেই জন্য হয়তো আমাদের বিপুল ভোটে বিজয় হয়েছে। ফরিদ ভাই, আপনি নিশ্চয়ই মনে আছে যে আপনি কালের কণ্ঠের স্টুডিওতে বসেছিলেন, ঠিক আমার সাথেই টকশোতে বসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তারেক রহমান সাহেব আপনাকে মনোনয়নটা দেন অন্তত আপনি একটা কাজ করার সুযোগ পাবেন। এবং বিশেষ করে আপনি সেদিন বলেছিলেন যে মংলা রামপালের উন্নয়নের চিত্র ধারা আপনি পাল্টে দিবেন। এখন সেই প্রতিশ্রুতি আসলে রক্ষার্থে আপনার কি করণীয় আছে এবং আপনি পুরনো দিনের স্মৃতিচারণ করে কিছু বলতে চান কিনা? না, দেখুন, এখানে দীর্ঘদিন থেকে একটা রাজনৈতিক দল এখানে এই জনপদটাকে পরিচালনা করেছে। বিগত সরকারে যারা ছিল তারা 1991 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত তারাই কিন্তু এখানে নেতৃত্ব দিয়েছে। তো মানুষ কিন্তু মুখিয়ে ছিল যে একটা পরিবর্তনের জন্য। আর যেহেতু আমি ওই জনপদের মানুষ, আমি ওখানে বেড়ে উঠছি, ওখানকার যে সম্ভাবনা আছে বা ওখানকার মানুষের যে প্রাকৃতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমি জানি। আমার কাছে মনে হয়েছে মানুষ তাদের মতো করেই তারা চিন্তা করেছে, না, এই লোকটা যদি আসে তাহলে হয়তো আমাদের জনপদে কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো বা স্বাস্থ্যসেবা, আমি ওটা নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করছি। পাশাপাশি সরকারি সহযোগিতা নিয়ে আমি সবার জন্য স্বাস্থ্যসেবা যেটা সেটা নিশ্চিত করতে পারবো। তারপরে এখানকার যে যোগাযোগ অবকাঠামো বা আমাদের পর্যটন শিল্পের যে একটা সম্ভাবনা আছে এখানে, ইকো ট্যুরিজম নিয়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যেটা নিয়ে আমি দীর্ঘদিন কথা বলছি। তো আমি মনে করি এই প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই প্রত্যেকটা জনপদ নিয়ে উনি আলাদা আলাদা করে ভাবছেন। যেহেতু এই জনপদে বিশ্বমানের যে সম্পদগুলো আছে এগুলো কাজে লাগালে ওই জলবায়ু পরিবর্তনের শিকার ওই জনপদের মানুষগুলোর জন্য একটা বড় সুযোগ হবে কাজ করার। তো আমি মনে করি এটাতে একদিকে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে আমাদের জনপদের মানুষও কাজ করার সুযোগ পাবে। সুতরাং আমি প্রতিশ্রুতি অনুযায়ী আমি চেষ্টা করবো সেগুলো করার জন্য। আর এই জনপদে একটা মৌলিক সমস্যা আছে যেটা আমি খুবই মেনশন করতে চাই, সেটা হচ্ছে এখানে নিরাপত্তার সমস্যা। বিশেষ করে এখানের হিন্দু সম্প্রদায়ের বা খ্রিস্টান সম্প্রদায় যারা আছে তারা শুধু নিরাপত্তাই চায় আমাদের কাছে। তো আমি মনে করি যদি আন্তরিকভাবে চেষ্টা করা হয় তো এটা সমাধান করা খুব কঠিন কাজ না, কারণ এটা হচ্ছে আমার সদিচ্ছার ব্যাপার। আর দ্বিতীয়ত, আমি যেহেতু একটা দীর্ঘ সময় ধরে এই জনপদে কাজ করছি, সুতরাং আমি জানি যে মানুষের কোন সমস্যাটা আগে প্রায়োরিটি দেওয়া উচিত। তো প্রথমত নিরাপত্তা, তারপরে অন্য অন্য যে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা,
বা যোগাযোগ অবকাঠামো এইগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং আশা করি এগুলো আমি সফলভাবে করতে পারবো ইনশাআল্লাহ। আপনি তো দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি যে বন রক্ষার্থে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, বিশেষ করে মংলা যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটি নিয়েও আপনি কাজ করেছেন। সেই জায়গা থেকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি আছে সেখানে, তিনি যেমনটি বলছেন যে বাংলাদেশে বন ও পরিবেশ নিয়ে যদি সব থেকে বিএনপির মধ্যে কোনো নেতাকর্মী থেকে থাকে কাজ করে সেটা আপনি করছেন এমনটি বলছে, এবং পাশাপাশি মংলাবাসী যারা রয়েছে তারা বলছে যে আপনাকে কি এমন কোনো জায়গায় রাখবে কিনা বিএনপি জাতীয়তাবাদী দল যে আপনি এই বন রক্ষার্থে বা মন্ত্রিত্ব কোনো পদ দিবে কিনা যে বন রক্ষার্থে নিজেকে আবার মেলে ধরতে পারবেন। দেখুন, দলের একটা নীতি নির্ধারণী ফোরাম আছে, তারা এই ব্যাপারটা সিদ্ধান্ত নেবে, এটা আমার এখতিয়ারের বাইরে। তবে আমি ব্যক্তিগতভাবে একজন পরিবেশ কর্মী হিসেবে আমি চেষ্টা করেছি আমাদের জনপদের যে বিশ্বমানের যে সম্পদটা আছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, সেটা সুরক্ষা করার জন্য, বিশেষ করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে নেতিবাচক প্রক্রিয়া সেটা যেন এই বনকে ধ্বংস না করে, বা এখানে যদি 2640 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হতো তাহলে দেখা যাচ্ছে যে আরও শক্তিশালীভাবে সুন্দরবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতো বা ভীষণভাবে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হতো। তো এইগুলো নিয়ে আমি কাজ করেছি। আর যেহেতু আমরা সুন্দরবন জনপদের মানুষ বা সুন্দরবনের পাদদেশে আমরা বেড়ে উঠছি, সুতরাং সুন্দরবন কিন্তু আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আর বাংলাদেশের তো পুষ্পুচ হচ্ছে সুন্দরবন, এটা সুরক্ষা করলে বাংলাদেশ সুরক্ষিত হবে। তো সুতরাং আমি মনে করি একজন নাগরিক হিসেবে বা একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা, আর সেজন্যই কাজ করেছি। আর পাশাপাশি যেহেতু আমাদের পরিবেশ নিয়ে সর্বোত্তক একটা অরাজকতা চলছে, পরিবেশ ধ্বংস বা বিষ দিয়ে মাছ শিকার, বাঘ হরিণ শিকার, এইগুলো একটা নেতিবাচক কাজকাম আমাদের ওই জনপদে দীর্ঘদিন চলে আসছে, এবং সারা বাংলাদেশেও কিন্তু আপনার পরিবেশের ব্যাপারে আমরা খুবই উদাসীন। নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য আমরা কাজ করছি, আমরা যে ইন্ডাস্ট্রিগুলো করছি সেগুলো যে বর্জ্য ব্যবস্থাপনা সেগুলো ব্যাপারে আমরা সচেতন না। তো আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পৃথিবী উত্তপ্ত হচ্ছে, আমাদের পরিবেশ কিন্তু হুমকের মুখে আছে, আমাদের জীবন জীবিকা হুমকের মুখে আছে। সুতরাং এই মুহূর্তে পরিবেশ সুরক্ষা পৃথিবীর একটা অন্যতম এজেন্ডা, এবং সারা পৃথিবী কিন্তু এটা নিয়ে এখন চিন্তা করছে, এবং প্রতি বছরই বিশ্ব জলবায়ু সম্মেলন হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি, কথা বলছি, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু এভাবে আসতেছে না। তো আমি মনে করি আমরা যেহেতু একটা পরিবেশের বলা চলে নেতিবাচক প্রভাবিত এলাকার মানুষ বা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, কারণ এই জনপদের যদি সুরক্ষা করতে হয় তাহলে পরিবেশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আর সেই চিন্তা থেকে আমি করেছি। আর বাকি যেটা বলেছেন এটা তো সম্পূর্ণ দলের ব্যাপার, সেটার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, সেটা দল সিদ্ধান্ত নেবে যে কাকে কোথায় রাখবে, বা আমি আগে কাজ করা যেখানে সুযোগ করবো সেখানে তো আমি অবশ্যই কাজ করব। দেখুন, নির্বাচনের আগে আমাদের একটা প্রতিযোগিতা ছিল, এখানে আমরা 5 জন প্রার্থী ছিলাম, আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার দায়িত্ব হচ্ছে এই জনপদের যে আমাদের যে 16টা ইউনিয়ন আছে, 2টো উপজেলা, একটা পৌরসভা, এখানকার সকল মানুষের প্রতিনিধিত্ব করা। কারণ আমি যদি কোনো দলের প্রতিনিধিত্ব করি তাহলে কিন্তু অনেক মানুষ বঞ্চিত হবে, এবং এখানকার যে সামাজিক যে সুযোগ সুবিধাগুলো থাকবে বা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলোকে আমার সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। এবং আমি মনে করি যে এই জনপদের সকল মানুষের প্রতি দায়িত্ব পালন করাটাই হচ্ছে আমার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি আমার যে শত্রু বা রাজনৈতিকভাবে যে আমার প্রতিপক্ষ, তাদের সুরক্ষা দেওয়াটাই আমার অন্যতম দায়িত্ব। সুতরাং আমি চাই এই জনপদ হোক একটা শান্তির জনপদ, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যেটা সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ বা একটা রংধনুর মতো দেশ করার কথা বলেছেন, আমি চাই সেই আলোকেই আমার জনপদটাকে সাজাতে, এবং সেই ক্ষেত্রে আমি সোচ্চার থাকবো বা আমি সতর্ক থাকবো যেন কেউ যেন এখানে বিশৃঙ্খলা না করতে পারে, বা দলীয় পরিচয়ে কেউ যেন কারোর প্রতি চড়াও না হয়, এবং এই জনপদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন জনপদে বসবাস করতে পারে তথা তার পরিবারের সাথে থাকতে পারে। কারণ এর আগে দেখা গেছে একটা রাজনৈতিক দল করলে সে কিন্তু অনেক সময় বিরোধী দলে গেলে তার বাড়ি ছাড়া হতে হয়েছে। আমি চাই না নতুন করে এই ধরনের কোনো সংস্কৃতি এখানে গড়ে উঠুক। আমি চাই এই জনপদটাতে সবাই মিলে আমরা সুন্দরভাবে একটা সৌহার্দ্য সম্প্রীতি পরিবেশে বসবাস করব।